হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। তোমরা সব কেমন আছো? আমি অভিজিৎ স্যার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে নতুন টপিক সম্পূর্ণভাবে। আজকে আমরা আলোচনা করব ভারতবর্ষের উপরাষ্ট্রপতি বিভিন্ন ধারা সম্পর্কে। আজকে আমরা বিস্তৃত আলোচনা করব। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখেই দেখতে পাচ্ছ আজকে কোন বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। দেখো, ইনি আছেন আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ঠিক আছে। তারপর জগদীপ ধনকর আমাদের উপরাষ্ট্রপতি। আজকে মেনলি আমরা আমাদের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের তার বিশেষ ক্ষমতা, তার ধারাগুলো সম্পর্কে, সংবিধানটাকে কি অধিকার দিয়েছে সে বিষয়ে আলোচনা করব। তোমরা সবটা দেখবে, সমস্ত ক্লাসটা দেখবে, আশা করি খুবই সুন্দর হবে। আগের দিনকে ক্লাসে আমরা 54, 55, 56 থেকে টোটাল আমরা 60 পর্যন্ত ধারা নিয়ে আলোচনা করেছিলাম এবং প্রত্যেকটি ধারাতে কি কি বলা হচ্ছে তার বিশেষ বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা দেখেছিলাম। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অনুচ্ছেদ 61 থেকে। এটা মূলত পক্ষে আমাদের রাষ্ট্রপতি সম্পর্কে বলা আছে এবং টোটালটা কিন্তু আমাদের সংবিধানের পার্ট 5 এর বিষয়বস্তু টোটাল, অর্থাৎ কেন্দ্রের যে এক্সিকিউটিভ সেই সম্পর্কে এখানে বলা হয়েছে। দেখো, অনুচ্ছেদ 61 এখানে আমরা আলোকপাত করব। অনুচ্ছেদ 61 এখানে কি বলা হচ্ছে? রাষ্ট্রপতির ইমপিচমেন্ট অর্থাৎ রাষ্ট্রপতির বিরুদ্ধে মহা অভিযোগ। দেখো, যখন কোনো রাষ্ট্রপতি তার পদে বসে তিনি সবসময় যে ভালো কাজ করবে তা তো নয়। তিনি অনেক সময় কোনো খারাপ কাজ করতে পারে, কোনো আইনত যেটা অবৈধ তিনি সেই কাজ করতে পারে। তখন তাকে কিভাবে তার সেই পদ থেকে সরানো যাবে সেটা যে ধারাতে বলা হচ্ছে সেটা হচ্ছে আর্টিকেল 61 এবং এর বিষয়টা হচ্ছে কি না রাষ্ট্রপতির ইমপিচমেন্ট অর্থাৎ মহা অভিযোগ। তো এখানে দেখো, রাষ্ট্রপতিকে কে নির্বাচিত করে? অ্যাকচুয়ালি জনগণ করে, কিন্তু করে আমাদের সংসদ অর্থাৎ আমাদের রাজ্যসভা, লোকসভা এবং বিধানসভার যারা নির্বাচিত সদস্য তারা মূলত পক্ষে রাষ্ট্রপতিকে তার নির্বাচিত করে। তাহলে এখানে নিশ্চয় যখন রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরানো হবে তাহলে নিশ্চয় সংসদই এগিয়ে আসবে। দেখো, তুমি রাষ্ট্রপতির বিরুদ্ধে যখন কোনো অভিযোগ আসে সংসদের যে কোনো পক্ষে, সে রাজ্যসভা হোক কিংবা লোকসভা হোক, যে কোনো পক্ষে সেই বিরুদ্ধে প্রস্তাব আনা হতো, যেতেই পারে যে কোনো পক্ষে। কিন্তু মনে রাখতে হবে এই নির্বাচনের ক্ষেত্রে যখন তাকে সরানোর জন্য যে ভোট হবে সেই ভোটে কিন্তু কারা কারা অংশগ্রহণ করবে, কারা কারা অংশগ্রহণ করবে না, এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট বিষয়। আমরা এটা দেখেছিলাম যে যখন রাষ্ট্রপতি নির্বাচিত হয় তখন কিন্তু বিধানসভার সকল নির্বাচিত সদস্য, মানে প্রতিটি রাজ্যের যে বিধানসভা রয়েছে সেই বিধানসভাগুলির নির্বাচিত সদস্যরা কিন্তু ভোট দেয়। কিন্তু এই ক্ষেত্রে যখন রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরানো হবে সেক্ষেত্রে কিন্তু বিধানসভা নির্বাচিত কিংবা বিধান পরিষদের যে সদস্য আছে তারা কোনোভাবেই কিন্তু সেখানে ভোট প্রক্রিয়া অংশগ্রহণ করবে না। প্রথম কন্ট্রাডিকশন এখানে আছে। দ্বিতীয়, দেখো, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যখন সংসদের যে রাজ্যসভার 12 জন সদস্য এবং লোকসভার 2 জন, মোট 14 জন যাদেরকে রাষ্ট্রপতি মনোনীত করে, তারা কিন্তু নির্বাচনের ক্ষেত্রে ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। কিন্তু যখন ইমপিচমেন্টের ক্ষেত্র আসবে তখন কিন্তু ওই 12 জন এবং 2 জন কিন্তু এক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষেত্রে ইমপিচমেন্টের ক্ষেত্রে ভোট প্রক্রিয়া কিন্তু অংশগ্রহণ করে থাকে, ঠিক আছে। এটা একটা সুন্দর জিনিস কিন্তু এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে। মজার বিষয় হলো এটাই, যারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করলো না, সেই যাদেরকে রাষ্ট্রপতি মনোনীত করেছিল তারা কিন্তু এক্ষেত্রে ভোট দিতে পারছে রাষ্ট্রপতিকে সরানোর ক্ষেত্রে। এটা খুব মজার বিষয়। এবার দেখো, অনুচ্ছেদ 63 এখান থেকে অ্যাকচুয়ালি স্টার্ট হচ্ছে আমাদের উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্টের বিষয়বস্তু। উপরাষ্ট্রপতি 63-তে বলা আছে উপরাষ্ট্রপতির পদের উল্লেখ দেওয়া আছে, অর্থাৎ উপরাষ্ট্রপতি যে পদ সে সম্পর্কে বলা আছে। আচ্ছা, এটা আমরা জানি যে উপরাষ্ট্রপতি যে পদটি রয়েছে সেক্ষেত্রে তাকে এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তোমরা নিশ্চয়ই এটা আমরা অবশ্যই সকলেই জানি যে আমাদের সংবিধানে যা যা বিষয়বস্তু হয়েছে তার বেশিরভাগটাই কোনো না কোনো সংবিধান থেকে নেওয়া হয়েছে, তাই না? কোন আমেরিকা, ব্রিটেন, জার্মানি, জাপান, বিভিন্ন দেশের সংবিধান থেকে আমরা টুকিছি। অ্যাকচুয়ালি আমাদের সংবিধানটা হচ্ছে বিশ্বের সবথেকে বড় সংবিধান, আর বড় সংবিধান বলেই কিন্তু দেখবে আমাদের আইনের শেষ নাই, আর এত আইন যে আমাদের দুর্নীতিরও শেষ নাই। আজকের ভারতবর্ষে এমন কোনো ক্ষেত্র নেই যেখানে দুর্নীতি হয় না। এত আইন থাকা সত্ত্বেও আমরা দুর্নীতিকে রোধ করতে পারি না, এটা কিন্তু আমাদের একটা অক্ষমতা। বিশ্বের যে ছোট সংবিধান আমেরিকা, সেখানে দুর্নীতি 0, অথচ আমাদের এত বড় সংবিধান, এত মানুষ, এত উকিলরা করে কমে খেচ্ছে, এই আমাদের সংবিধানকে বলা হয় উকিলের স্বর্গরাজ্য।
কারণ কি না, প্রচুর আইনের ফাঁক ফোকর আছে। একজনকে তুমি তাকে কোনো ক্ষেত্র হয়েছে, দেখা গেল সে দোষ করেছে, সবাই দেখতে পাচ্ছে সে দোষী, কিন্তু তাকে আইনের সাজা দেওয়ার ক্ষেত্রে অনেক অনেক সমস্যার ক্ষেত্রে সম্মুখীন হতে হয়। কারণ একটা কয়েক জেনারেশন কেটে যায়, এমনও ঘটনা ঘটেছে দেখবে যে তার মৃত্যু হয়ে গেছে, সে কোনো ক্রাইম করেছিল, তারপর তার মৃত্যু হয়ে গেছে, তখনও দেখবে সেটা নিয়ে তার চলছে, তোমার আইনের প্রসেস চলছে, সেটা শেষ হচ্ছে না। তা আমাদের সংবিধানে এটা একটা খারাপ দিক। এবার দেখো, উপরাষ্ট্রপতি পদের উল্লেখ কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? না, ইউএস এর সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে, অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে নেওয়া হয়েছে। উপরাষ্ট্রপতির অনুচ্ছেদ 64 বলছে, উপরাষ্ট্রপতি হলেন রাজ্যসভার চেয়ারম্যান। এটার মজার খেয়াল দেখবে, আমাদের যে পার্লামেন্ট বা সংসদ বলি, এই সংসদে দুটো ঘর আছে। দুটো ঘর কি? একটা উঁচু ঘর, নিচু ঘর। উঁচু ঘরটার নাম কি? রাজ্যসভা। নিচু ঘরটার নাম লোকসভা। উঁচু ঘর যেটা রাজ্যসভা বলছি, সেই রাজ্যসভার যিনি চেয়ারম্যান বা যিনি সভাপতিত্ব করেন, তিনি হচ্ছেন আমাদের উপরাষ্ট্রপতি। আর এটা তিনি কোন ধারাতে বা সংবিধানের কোন ধারা অনুযায়ী করেন? তিনি এটি সংবিধানের 64 নম্বর ধারা অনুযায়ী তিনি কিন্তু এই অধিকার ভোগ করেন। কিন্তু খেয়াল করার বিষয় এটাই যে উপরাষ্ট্রপতি কিন্তু ওই যে রাজ্যসভা, ওই যে উচ্চ কক্ষ, ওনার কিন্তু সেখানকার কিন্তু কোনো সদস্যই তিনি নন। বিষয়টা কিরকম হয়ে গেল? ধরো আমার বাড়ির হেডকে যে বাড়ির মেম্বার না, সেই আমার বাড়ির হেড হয়ে গেল। এটা কিন্তু আমাদের ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকেই নেওয়া হয়েছে। অর্থাৎ আমেরিকার যে উপরাষ্ট্রপতি, তিনিও কিন্তু আমেরিকার যে উচ্চকক্ষ, সেখানকার তিনি কিন্তু সভাপতি। সেই অনুযায়ী কিন্তু আমাদের সংবিধানেও এটা করা হয়েছে। অর্থাৎ তিনি রাজ্যসভা চেয়ারম্যান, কিন্তু তিনি কিন্তু ওই কক্ষে, অর্থাৎ ওই রাজ্যসভার কিন্তু কোনো সদস্য তিনি হবেন না, প্রথম কথা। বেশ, এটা হলো আর্টিকেল 64 নম্বর ধারাতে এই বিষয়ে বলা হয়েছে। এবার দেখো আর্টিকেল 65। ধরো কোনো ক্ষেত্রে এমনও হয়েছে বা দেখা গেছে যে রাষ্ট্রপতি কোনো কারণে অনুপস্থিত আছে কিংবা ভ্যাকেন্ট আছে কোনো কারণে, তার সেই পদটা, তখন তার রাষ্ট্রপতির দায় দায়িত্ব সেটা কে পালন করবে? অবশ্যই আমাদের উপরাষ্ট্রপতি সেই দায় দায়িত্ব পালন করবে। ধরো আমাদের বাড়িতে নর্মালি কি হয়, যে বাড়ির যে গার্জেন, ঠিক আছে, তিনি যদি কোনো কারণে অ্যাবসেন্ট থাকেন, তখন তারপর যে বেশি ক্ষমতা ভোগ করেন, তিনি বাড়ির সব দায়িত্ব পালন করেন। এক্ষেত্রেও তাই হয় যে ধারা 65 বলছে যে রাষ্ট্রপতি যদি কোনো কারণে অনুপস্থিত থাকেন কিংবা তার পদ যদি কোনো কারণে ভ্যাকেন্ট থাকে, সেই ক্ষেত্রে উপরাষ্ট্রপতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে। অর্থাৎ তিনি তার দায়িত্বটা কিন্তু সেই ক্ষেত্রে পালন করবেন, এবং তার যে ক্ষমতা, যখন তিনি সেই দায়িত্বটা পালন করছেন, সেই ক্ষমতাটা কিন্তু তার পুরোপুরি ভাবে রাষ্ট্রপতির মতো তিনি ভোগ করবেন। এবার দেখো 66 কি বলছে? না, উপরাষ্ট্রপতির নির্বাচন সম্পর্কে আর্টিকেল 66-তে বলা হয়েছে। এখন প্রশ্ন, উপরাষ্ট্রপতি নির্বাচনটা করাবে কে? অবশ্যই আমাদের ইসি অর্থাৎ নির্বাচন কমিশন করাবে। কিন্তু খেয়াল রাখবে, একদম এই উপরাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু কোনো বোম পড়বে না, কিচ্ছু হবে না, একদম সুষ্ঠুভাবে নির্বাচন হবে। এবার দেখো, উপরাষ্ট্রপতি নির্বাচনের এই যে প্রেক্ষাপটটা হচ্ছে, এই উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কারা কারা অংশগ্রহণ করবে। যখন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছিল, তখন আমরা দেখছিলাম যে সেখানে কিন্তু রাজ্যসভার যারা নির্বাচিত, লোকসভার নির্বাচিত, রাজ্য বিধানসভার নির্বাচিত এই সদস্যরা কিন্তু অংশগ্রহণ করছিল। কিন্তু উপরাষ্ট্র ক্ষেত্রে কি এই সদস্যরা কিন্তু কি তারা অংশগ্রহণ করবে? এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন একটা। না, প্রশ্ন ক্ষেত্রে বলবো যে উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে আমাদের রাজ্যের যে বিধানসভা, অর্থাৎ যেগুলা বিধানসভার যারা নির্বাচিত মাননীয় সদস্য, তারা কিন্তু অংশগ্রহণ করবে না। শুধুমাত্র রাজ্যসভা এবং লোকসভা সদস্যরা কিন্তু অংশগ্রহণ করবে। আমার দ্বিতীয় প্রশ্ন, আচ্ছা, রাষ্ট্রপতি নির্বাচনে 12+2, অর্থাৎ রাজ্যসভার 12 জন এবং লোকসভার 2 জন, এরা অংশগ্রহণ করেনি, এরা কি এখানে অংশগ্রহণ করবে? হ্যাঁ, অবশ্যই করবে। কেন করবে? কারণ এই যে 12 জন, 2 জনকে কারা মনোনীত করে? কে করে মনোনীত করেন? রাষ্ট্রপতি, মহামহিম রাষ্ট্রপতি তিনি মনোনীত করেন। কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কিন্তু তারা অংশগ্রহণ করবে, কারণ তাদের ক্ষেত্রে উপরাষ্ট্রপতি মনোনীত করেন না। ঠিক আছে, এবার দেখো আর্টিকেল 66। উপরাষ্ট্রপতি মেয়াদ সাধারণত ক বছর হবে? না, এখানে দেওয়া আছে 5 বছরে কিন্তু তার মেয়াদ হবে। অর্থাৎ তিনি 5 বছর তিনি এই ক্ষেত্রে সেই ক্ষমতা তিনি ভোগ করবেন, তার পদে তিনি সেই ক্ষমতা তিনি ভোগ করবেন।
আর্টিকেল 68। দেখো আর্টিকেল 68, আচ্ছা এটা বলার আগে একটা জিনিস তুমি বলে নি, তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কোন কোন টপিকের উপর অসুবিধা হচ্ছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমরা তার উপর ভিডিও করব। যদি তোমাদের মনে হয় যে স্যার এই টপিকটার উপর ভিডিও করিয়ে দিন, আমাদের সমস্যা হচ্ছে, আমরা সেই টপিকের উপর তোমাদের ভিডিও করিয়ে দেবো এবং যথেষ্ট আমরা বোঝাবার চেষ্টা করব। এবার দেখো আর্টিকেল 68, 68তে কি বলা আছে না, উপরাষ্ট্রপতি নির্বাচন দ্রুত করতে হবে। কে করবে? নির্বাচন কমিশন। কিন্তু ভালো করে খেয়াল করে দেখো যে উপরাষ্ট্রপতি নির্বাচন যে এই টাইমের মধ্যে করতে হবে এটা কিন্তু কোথাও বলা হয়নি, যে এইটা টাইম টেবিল বা এই টাইম টেবিলের মধ্যে যা করতে হবে এটা কিন্তু কোথাও বলা হয়নি। শুধু বলেছে তার নির্বাচনটা যত দ্রুত সম্ভব সেই দ্রুততার মধ্যে সেটা করতে হবে। আর্টিকেল 69 যেটা বলেছে কি বলছে, উপরাষ্ট্রপতির শপথ। আচ্ছা রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করাতো? না রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাতেন কে? না আমাদের সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি অথবা তিনি যদি অনুপস্থিত থাকেন তিনি বয়োজ্যেষ্ঠ বিচারক, তিনি কিন্তু সেক্ষেত্রে তার রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাতেন। কিন্তু আমাদের প্রশ্ন, উপরাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করাবে? না উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবে কে? না আমাদের রাষ্ট্রপতি, অর্থাৎ আমাদের যিনি মহামহিম রাষ্ট্রপতি তিনি কিন্তু উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন। আর এটা কোথায় বলা আছে? এটা ধারা 69-তে এই বিষয় কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ আমরা পুরো 61 থেকে 69 পর্যন্ত সম্পূর্ণ আলোচনা করলাম। হ্যাঁ, এখানে এই ধারা সম্পর্কে তোমাদের অসুবিধা হলে অবশ্যই জানাবে। হ্যাঁ, এগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, অনেক ক্ষেত্রেই প্রশ্ন আসবে। আর একটা কথা বলি, সামনেই লেডি কনস্টেবলের পরীক্ষা আছে, সেক্ষেত্রে তোমাদের কিছু প্রিপারেশন নিতে হবে। তোমরা একটা টাইম টেবিল করো এবং সেই টাইম টেবিল অনুযায়ী তোমরা পড়াটাকে গোছাও। জিকে একটা কিন্তু খুব বড় ফাংশন আছে এক্ষেত্রে। জিকেটাকে তুমি সবসময় এভাবে পড়ার চেষ্টা করবে যে ডিটেলসে, যাতে মুখস্থ না করতে হয়, তুমি বুঝতে পারো বিষয়টা, যাতে করে তোমার ব্রেনের উপর চাপ না পড়ে। তাই এইভাবে জিকে করলে কিন্তু তোমার জিকেগুলো মুখস্থ করার দরকার নেই, তোমার অটোমেটিক ব্রেনে থেকে যাবে, তুমি বুঝতে পারবে কি বিষয় কি না বিষয়। ঠিক আছে, আর একটা কথা, যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক এবং শেয়ার করবে। ঠিক আছে, এবং আমাদের পাশে থাকবে। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমরা পড়াশোনায় অবশ্যই মন দাও।